চোরদহনের অগ্নিশিখা লেখিকা জুনায়া জিনু পর্ব ৪৬-এর শেষাংশ। তারার নিঃশ্বাস আটকে আসে এক মুহূর্তে, বুকের ভেতর কেমন হিমশীতল এক উত্তাপ ছড়িয়ে পড়ে। চোখের পলক পড়তে ভুলে যায় সে। ঠোঁট হালকা ফাঁকা, দৃষ্টি ঠিকরে পড়ে তুর্যের মুখে। এক একটা শব্দ, এক একটা সুর যেন তারার মনের গভীর কোনো দরজায় কড়া নাড়ছে। কানে আসা প্রতিটি টুংটাং শব্দ যেন হৃদয়ে দোলা দিয়ে যাচ্ছে। মুখে ফুটে উঠেছে এক প্রশান্তির মুগ্ধতা, যেন ভালোবাসার নামে শব্দটা সে এইমাত্র প্রথমবার ঠিক করে অনুভব করলো। চারপাশের কেউ তার দৃষ্টিসীমায় নেই, নেই কোনো শব্দ, নেই বিরক্তি, শুধু তুর্য আর তার গান। তারা যখন মুগ্ধতায় ছেয়েছিল তখন তুর্যের গান শেষ হয়, সঙ্গে সঙ্গে করতালির আওয়াজ পড়ে, ধ্যান ভাঙে তারার, সকলে প্রশংসায় ফেটে পড়ে। তাহসান, জয়, আহিল এরা সকলে তুর্যের কাছে গিয়ে প্রশংসা করছে। তারা তা দূর থেকে বসে বসে দেখছে। তুর্য সকলের কথার মাঝে তারার পানে তাকায়। তারা তার পানে তাকিয়েছিল, তা দেখে তুর্য চোখের ইশারায় এক ভ্রু উঠিয়ে জিজ্ঞেস করে ওঠে, কি দেখছে? তা দেখতে তারা হালকা হেসে দুপাশে মাথা নাড়ায় শুধু। তা দেখে তুর্য হালকা হাসে। তুর্য বসা থেকে উঠে এসে ফের তুর্য তারার কাছে এসে বসে। তারা এক পলক লজ্জারাঙা চোখে তুর্যের পানে তাকায়, ফের চোখ নামিয়ে নেয়। তা দেখে তুর্য হালকা হাসে। এর মাঝে তাহসান অ্যানাউন্সমেন্ট করে বলে ওঠে, তো আমাদের মেহরাজ খান তুর্য তো গান গেয়ে পুরো ফাটিয়ে দিয়েছে। এখন রাত অনেক হয়েছে, এবার আমাদের অনুষ্ঠান শেষ করার পালা। কিন্তু 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 আমরা এভাবে অনুষ্ঠানটা শেষ করব না। সকলে মিলে একটা উড়াধুরা ডান্স দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। তো রেডি তো সকলে? তাহসানের কথা শুনে সকলে জোরে চিল্লিয়ে হ্যাঁ বলে ওঠে। তা শুনে তাহসান বলে ওঠে, তাহলে আর দেরি কেন, সকলে চলে আসুন আর মিউজিক চালু করা হোক। সাথে সাথে প্রতিবারের মতো লাইট নিভে গিয়ে ফের মাঝখানে লাইট জ্বলে ওঠে। এর মাঝে গান বেজে ওঠে। সব মেয়েরা ছেলেরা এসে যোগ দেয়। তারা বসেছিল, তিথিতা দেখে দৌড়ে এসে তারার হাত ধরে টেনে নিয়ে যায় সকলের মাঝে। বাড়ির সকলে তাতে যোগ দেয়, শুধুমাত্র বড়রা ছাড়া। এবার বড়দের সকলকে টেনে নিয়ে আসা হয় নাচ করতে। শাহিদ খান থেকে শুরু করে সকলে আসে সেখানে, তবে তাজ তুর্য ছাড়া। সকলে যখন নাচতে ব্যস্ত তখন তুর্য বসা থেকে উঠে এগিয়ে যায় ভিড়ের মাঝে। তারার কাছে গিয়ে তার হাত ধরে হাঁটা দেয় সবার আড়ালে। তারা অবাক হয়ে তাকায় তুর্যের পানে। তুর্য তাকে হাত ধরে নিয়ে যেতে থাকে বাড়ির বাহিরের দিকে। এদিকে সকলে নাচতে ব্যস্ত হয়ে পড়ে। তুর্য তারার হাত ধরে নিয়ে গিয়ে সোজা বাড়ির বাইরে গিয়ে গেটের সামনে থাকা তার গাড়িটির দরজা খুলে তারাকে বসতে ইশারা করে। তারা তাতে ভ্রু কুঁচকে তাকায়। হঠাৎ তাকে তুর্য কোথায় নিয়ে যাবে ভাবতে পারছে না সে। তুর্য তারাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে কর্কশ কণ্ঠে বলে ওঠে, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? উঠতে বলছি, দেখিস না? তুর্যের কথা শুনে তারার ধ্যান ভাঙে। সে আমতা করে কোনো রকম প্রশ্ন না করে গাড়ি থেকে উঠে বসে। তারা উঠতেই তুর্য গাড়ির দরজাটা লাগিয়ে দিয়ে নিজেও গিয়ে অন্য পাশ দিয়ে গিয়ে বসে পড়ে। তারা চেয়ে আসে তুর্যের পানে, সে কিছুই বুঝতে পারছে না হঠাৎ তাকে নিয়ে যাচ্ছেটা কোথায় তুর্য। গাড়িতে উঠে তারার পানে তাকায়। তারা সিট বেল্ট না লাগিয়ে তার পানে কেমন চেয়ে আছে তা দেখে তুর্য দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সে নিজে এগিয়ে গিয়ে তারার সিট বেল্টে লাগিয়ে দিতে থাকে। তা দেখে তারা এবার একটু সাহস করে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, আমরা কোথায় যাচ্ছি তুর্য ভাই? তারার কথা কোনো রকম উত্তর দেয় না তুর্য, শুধু এক পলক তারার পানে তাকিয়ে ফের মন দেয় সিট বেল্ট লাগাতে। তা দেখে তারা ঠোঁট উল্টায়। তুর্য এর মাঝে বেল্ট লাগিয়ে সরে আসে তারার কাছ থেকে। তারপর গাড়ি স্টার্ট দেয়। কিছুটা সময়ের পার্থক্যে গাড়িটি তারাকুঞ্জ ছেড়ে বেরিয়ে যায়। তারা মুখ ভার করে বসে আছে। তুর্য তাকে কিছু বলছে না দেখে আবার মনে মনে বেশ ভয়ও লাগছে তার। যদি তাকে বাসায় খুঁজে তখন কি হবে সেই ভয়ে। তারা মন খারাপ করে বাহিরের পানে তাকায়। চারপাশে হালকা নীরবতা ছেয়ে আছে। আজ আকাশটা একদমই মেঘে ঢাকা। তারাগুলো লুকিয়ে পড়েছে সাদা ধূসর পর্দার আড়ালে। দূরের কোনো এক গাছের পাতার ফাঁকে ফাঁকে টিম টিম করে জ্বলছে রাস্তার লাইটের আলো। হাওয়াটা কিছুটা ঠান্ডা আবার কিছুটা ভারী। সেই হাওয়ার মাঝে এক ধরনের কাঁচা গন্ধ, মাটির গন্ধ, যেটির আগমনী বার্তা দেয়। বাতাসে ভেসে আসতে শুকনো পাতার খসখসে শব্দ, কখনো বা কোনো গাছের পাতায় হালকা ছোঁয়া ছোঁয়া আওয়াজ, যেন মেঘের সাথে তারা গোপনে কথা বলছে। যেন দেখেই মনে হচ্ছে বৃষ্টি নামবে। সারাদিন যেমন তেমন হলেও হুট করে আকাশের রংটা কেমন বদলে গেছে। চারপাশে দমকা হয় বলে দিচ্ছে বৃষ্টির আগমন ঘটবে ধরণীর বুকে। তারা এক পলকে বাইরের দিকে তাকিয়ে আছে। গাড়ি এখন ব্যস্ত কোলাহল দিয়ে যেতে ব্যস্ত। চারপাশ বাস, গাড়ি, রিক্সা, সাইকেল ইত্যাদি যানবাহনের দেখা মিলছে। তারা এবার কিছুটা জানালার কাছে গিয়ে একেবারে গা ঘেঁষে বসে পড়ে। জানালার উপর দুই হাত রেখে তাতে মাথা রেখে বাইরের পরিবেশ উপভোগ করতে থাকে। তার জানা নেই তার গন্তব্য কোথায়, কোথায় গিয়ে থামবে এই গাড়িখানা আদৌ জানে না। তাকে তুর্য কোথায় নিয়ে যাচ্ছে তাকে এই নিয়ে আর প্রশ্ন করতেও তার ইচ্ছে করছে না। শুধু এই মুহূর্তে তার ইচ্ছে করছে এই পরিবেশটাকে উপভোগ করতে। তুর্য গাড়ি চালাতে চালাতে তারার পানে তাকায়। তারাকে জানালার সাথে হেলান দিয়ে বসে থাকতে দেখে সে সতর্কের সুরে বলে ওঠে, বাবুই জানালা থেকে হাত সরা, না হলে কোনো গাড়ি এসে হাতে লাগিয়ে দেবে।
তুর্যের কথা কানে আসতেই ধ্যান ভাঙে তারার। সে তুর্যর পানে তাকিয়ে কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে সরে বসে। সিটের সাথে হেলান দিয়ে বসে পেছনের দিকে মাথাটা এলিয়ে দিয়ে সামনের পানে তাকায়। তুর্য তা দেখে তারাকে ধীর কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, ক্লান্ত লাগছে কি? তুর্যের কথায় তারা মাথা কিছুটা উঠিয়ে বলে ওঠে, না তুর্য ভাই। তারার কথায় তুর্য কিছু সময় চুপ থেকে শান্ত কণ্ঠে বলে ওঠে, ক্লান্ত লাগলে আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে থাক। তুর্যের কথায় তারা তুর্যের পানে তাকায়। তার আসলে কিছুটা ক্লান্ত লাগছে, সকাল থেকে তো কম ধকল যায়নি, তার উপর এত ভারী ভারী ড্রেস পরা। তুর্যের অফারটাও হাতছাড়া করতে চায় না সে। সে তো এটাই চায় তুর্যের কাছাকাছি থাকতে। আর যেখানে তুর্য তাকে এই অফারটা করেছে সেটা মোটেও হাতছাড়া করা যাবে না। তারা আর কথা বাড়ায় না, আর তুর্যকেও আর কোনো কিছু বলতে হয় না। তারা একেবারে তুর্যের কিছুটা কাছে এসে তুর্য এক হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে তা দেখে তুর্য তারার পানে তাকিয়ে হালকা হাসে। মেয়েটা আজকাল বড্ড বেশি তার সাথে মিশে থাকতে চায় যেন, যা তার ব্যবহারের বুঝতে পারে তুর্য। একবার বলায় কি সুন্দর করে তার কাছে চলে এসেছে। ভাবতেই তার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফোটে। তুর্য গাড়ি চালাতে চালাতে তারার কপালে শব্দ করে একটা চুমু খায়, তাতে তারার ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ফোটে। সারাদিনের ক্লান্ত তার মুহূর্তেই শেষ হয়ে যেন। তারা তুর্যের কাঁধে আরেকটু ভালো করে মাথা রেখে তার হাত জড়িয়ে ধরে সাহস করে বলে ওঠে, আমরা কোথায় যাচ্ছি তুর্য ভাই? তারার কথায় তুর্য গাড়ি চালাতে চালাতে বলে ওঠে, কেন ভয় লাগছে বুঝি? তুর্যের কথা শুনে তারা তড়িঘড়ি করে মাথা তুলে বলে ওঠে, না না, তা কেন হবে তুর্য ভাই, আমি আপনাকে ভয় কেন পাবো? আপনি তো আমার একমাত্র ভরসা, আমার আশ্রয়। আমি জানি আপনি থাকতে আমার কখনো কেউ কিছু করতে পারবে না। আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম আমরা কোথায় যাচ্ছি। তারার কথায় তুর্যের ঠোঁটের কোণে হাসি ফোটে। তারার মনে যে সে ভরসার জায়গাটুকু করে নিতে পেরেছে এটাই তার শান্তি। তুর্য হালকা শব্দ করে হেসে এক হাতে ড্রাইভিং করে অন্য হাতে তারাকে জড়িয়ে ধরে কাছে টেনে বলে ওঠে, আমরা যেখানে যাচ্ছি সেটার কোনো গন্তব্য নেই বাবুই, শুধুমাত্র আমরা একটা গন্তব্যহীন রাস্তায় ছুটছি। আমি জানি না এই গাড়ি কোথায় গিয়ে থামবে, তাই তোর উত্তর আমার জানা নেই। শুধু বলবো, তুই কি আমার সাথে সেই গন্তব্যহীন রাস্তায় যেতে চাস? তুর্যের কথায় তারা হালকা হেসে বলে ওঠে, তুর্য যেখানে তারাও সেখানে, বলেই সে হাসে। তা শুনে তুর্য তৃপ্তিতে প্রাণ ভরে যায়। সে তারাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে কপালে ফের চুমু খায়, এতে তারা ঠোঁটের কোণে হাসি ফোটে। তিথি নিজের ঘরের দিকে যাচ্ছে, কেবলই তারা সকলে মিলে তিনতলায় তানিয়া বেগমকে তহিদ খানের রুমে দিয়ে এসেছে। যদিও তারা কেউ বাসর ঘরের গেট ধরেনি, তার কারণ হচ্ছে তহিদ খান আর তানিয়া বেগম তাদের অনেক বড়, আর এসব অন্তত তাদের সাথে মানায় না। তাদের জায়গায় তার মতো সমবয়সের কেউ হলে হয়তো তারা গেট ধরতো, কিন্তু তানিয়া বেগমদের সাথে এসব করা যায় না। আর তার ওপর তারা নেই, এই নিয়ে কিছু সময় আগে এক দফা হয়ে গেছে। যখন সকলে জানতে পারলো তারা তো দুজনেই নেই, তখন সকলে শান্ত হলো। আর এর মাঝে তো ডালিয়া বেগম যাতা বলে উড়িয়েও ফেলেছিল। তবে অবশেষে সব ঝামেলা মিটেছে। তার সব ঝামেলা মিটমাট করে সকলকে ঘরে পাঠিয়ে দিয়েছে। সাথে শাহেদ খান নিজেও অবশ্য সবটা সামলে নিয়েছে। তিনি তো সবটাই জানেন, আর তিনি চান তার নাতি নাতনি একটু একা সময় কাটাক। যতই তিনি তুর্যের পেছনে লেগে থাকুক না কেন, তবুও তিনি সবসময় তুর্যের পাশটাই নিয়েছে। তারা আর তুর্য বিবাহিত, তাই স্বামী স্ত্রী আলাদা সময় কাটাবে এটা একটু স্বাভাবিক। তাই তিনি সকলকে সামলে রুমে পাঠিয়ে দেয়। আর সকলে বেশ ক্লান্ত থাকায় আর কথা না বাড়িয়ে রুমে চলে যায়। তিথি হাত দিয়ে তার কপালের ঘাম মুছতে মুছতে যেই তাজের রুম পেরিয়ে যেতে নেবে, অমনি হ্যাঁচকা টানে তাকে রুমের ভেতর নিয়ে গিয়ে তার সঙ্গে সঙ্গে তিথিকে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড় করায়। তিথি আতকে তাকায় তাজের দিকে। হুট করে এমন হয় সে প্রচণ্ড রকমের ঘাবড়ে গেছে। বুকের ভেতরটা ভয়ে ধুকপুক করছে, এত জোরে করছে যেন মনে হচ্ছে হৃৎপিণ্ডটি বেরিয়ে আসবে বুক চিরে তার। তাজ রাগী চোখে তার পানে তাকিয়ে রাগে কটমট করতে করতে বলে ওঠে, কি সমস্যা তোমার? তাজের কথার আগামাথা না বুঝতে পেরে তিথি ভ্রুকুচকে তাকায় তার পানে। তাজ ফের বলে ওঠে, আমাকে তুমি ইগনোর কেন করছো? তাজের কথা শুনে তিথি অবাক চোখে তাকায় তাজের পানে। তাজের ব্যাপারটা সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। কি করতে চাইছে কি তাজ? এদিকে তিথির কোনো উত্তর না পেয়ে রেগে যায় তাজ। রাগে তিথির হাতের দুই বাহু চেপে ধরে হুঙ্কার করে বলে ওঠে, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, হোয়াই আরেন্ট ইউ আনসারিং? তুমি আমায় ইগনোর কেন করছো? আমি তোমার দিকে তাকালে তুমি আমাকে ইগনোর করছো, আমি তোমার পাশ দিয়ে গেলে তুমি আমায় ইগনোর করছো। কেন কেন ইগনোর করছো তুমি আমায়? অথচ ওই আহিলের সাথে তো আজ বেশ কয়েকবার দেখলাম কথা বলতে, কোথায় তাকে তো ইগনোর করলে না? বলে তিথির বাহু আরও শক্ত করে চেপে ধরে, যার ফলে তিথি মৃদু আর্তনাদ করে বলে ওঠে, আমার লাগছে তাজ ভাইয়া, ছাড়ুন আমাকে। তিথির কথা শুনে তার বাহু আরও শক্ত করে চেপে ধরে কটমট করতে করতে বলে ওঠে, লাগুক, লাগার জন্যই দিচ্ছি। আগে তুই বল, আমায় তুই ইগনোর কেন করছিস?
তাজের কথা এবার রেগে যায় তিথি। অনেক সহ্য করেছে সে, আর পারছে না। কি ভেবেছে কি তাজ তাকে মোমের পুতুল? যখন যা বলবে সে তাই কি করবে নাকি? আগে সারাদিন যখন সে তার পেছন পেছন ঘুরে ভালোবাসি বলে বলে মুখে ফেনা তুলে ফেলতো, কই তখন তো সে তাকে পাত্তা দিত না। তখন সে তার মতো এভাবে আঘাত করতো না তাকে। তাহলে তাকে কেন করা হচ্ছে? ভালোই যখন বাসে না তাহলে কিসের এত অধিকার? আর ভাবতেই রাগ উঠে যায় তিথির। সে এবার আর সমস্ত শক্তি দিয়ে দুহাতে ধাক্কা মারে তাজকে, তাতে বেশ কিছুটা পিছিয়ে যায়। তাজ অবাক চোখে তাকায় তিথির পানে। এর মাঝে তিথি রাগে চিৎকার করে বলে ওঠে, সে কখন থেকে এক কথা বলতে বলতে পুরো পাগল করে ফেলেছেন। কি শুরু করেছেনটা কি আপনি? আমাকে কি পুতুল পেয়েছেন যে যখন ইচ্ছা আমাকে নাচাবেন আর আমি নাচবো? আমি ইগনোর করছি বলে আপনার এত কাহিনী? কোথায় দুদিন আগে অবধি যখন আমি আপনার পেছন পেছন ঘুরঘুর করতাম তখন আপনি তো আমায় পাত্তা দিতেন না, উল্টে এভাবেই ইগনোর করতেন। তখন আমি যখন আপনার পিছু ছেড়ে দিলাম, এড়াতে শুরু করলাম, তখনই আপনার গায়ে লেগে গেল। কেন লাগছে আপনার গায়ে? কেন? আমরা তাদের ইগনোরগুলো সহ্য করতে পারি না যাদের আমরা ভালোবাসি। কিন্তু আপনি তো আমায় ভালোবাসেন না। তাহলে আপনার ইগনোর করা বা না করাতে কি এসে যায় শুনি? প্লিজ দয়া করে এসব নাটক বন্ধ করুন। এসব আর ভালো লাগছে না আমার। বিরক্ত লাগছে এসব। আমি হাঁপিয়ে গেছি এই কয়েকটা বছরে। এখন আমি সেগুলো রিয়েলাইজ করতে পারছি যে এতগুলো বছর আমি আপনার পেছনে নষ্ট করে কতটা ভুল করেছি। আমি আর এসব ভুলগুলো করতে চাই না, নিজের ভুলগুলো শুধরাতে চাই। তাই প্লিজ আমাকে আমার ভুলগুলো শুধরাতে দিন। দয়া করে এবার আমাকে শান্তিতে থাকতে দিন প্লিজ। বলে আর একটা কথা না বলে সেখানে তিথি আর এক মুহূর্ত দাঁড়ায় না, ধূপধাপ পা ফেলে সেখান থেকে চলে যায়। তাজ অবাক চোখে তাকিয়ে আছে তিথির পানে। তাজ স্থির দাঁড়িয়ে থাকে, চোখে বিস্ময়, মুখে ঝড়ের আগে ঝিম ধরা নিস্তব্ধতা, যেন মুহূর্তে চারপাশের সব শব্দ থেমে গেছে। কানে শুধু তিথির কথাগুলোর ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে বারবার। বুকের ভেতরটা হঠাৎ কেমন ফাঁকা লাগতে থাকে তার। এক ধরনের হাহাকার, এক ধরনের অসহ্য রকমের রাগ। তাজ অনুভব করে তার ভেতরের সমস্ত অভিমান যেন এক মুহূর্তে ব্যর্থ হয়ে ছিটকে পড়ে গেছে মাটিতে। হঠাৎ ঠোঁট কাঁপে তার, চোখ বেয়ে কিছু একটা নামতে চায়, কিন্তু সে যেন নিজেই সেই অনুভবটাকে লুকিয়ে ফেলতে চায়। বুকের ভেতরে একটা ভার জমে ওঠে, একটা দহন, যে আগুনটা এবার আর তিথির ওপর নয়, পুরোটাই নিজের বিরুদ্ধে। তাজ এবার এক পা পিছিয়ে দাঁড়ায়, নিঃশব্দে নিঃস্বভাবে। মনে হয় এ জীবনে এই প্রথম সত্যি কোনো কিছু হারিয়ে ফেলেছে সে, স্থায়ীভাবে, নির্মমভাবে। চারপাশে ধীরে ধীরে শহরের আলো নিভে যাচ্ছে। কোলাহলের শব্দ পেছনে ফেলে গাড়িটা এখন ঢুকে পড়েছে এক অচেনা রাস্তায়। শহরের বুকে আর মানুষের চিহ্ন নেই বললেই চলে। রাস্তার দুই পাশে ঘন গাছের সারি যেন অন্ধকারে একে অপরকে আগলে রেখেছে। মাঝে মাঝে পাতা কাঁপিয়ে হালকা বাতাস দোলায় এসে জানালার ভেতর ঢুকে যায়। সেই হাওয়ায় মিশে আছে ভিজে মাটির গন্ধ, কচি পাতার সুবাস। আকাশটা এখনো মেঘে ঢাকা, কিন্তু সেই মেঘে আজ কোনো দুঃখ নেই, আছে কেবল নিস্তব্ধতা। গাড়ির হেডলাইটের আলো আধার পথকে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। পেছনে পড়ে থাকছে সব ব্যস্ততা, সব কোলাহল। অবশেষে তুর্য গাড়ি থামায় একটা ফাঁকা জায়গা, চারপাশে শুধু গাছ, বড় বড় শিমুল, করই আর কিছু অজানা গাছ। মাটিতে পড়ে আছে শুকনো পাতা, ঝরে পড়া বকুল ফুলের গন্ধে চারপাশ ভারী হয়ে আছে। জায়গাটা এমন যেন কোনোদিন কেউ এই পথ দিয়ে হেঁটে যায়নি। একপাশে একটা ছোট্ট জলাশয়, যেখানে চাঁদের আলোর মতো গাড়ির আলো পড়ে হালকা ঝিকিমিকি করছে। চারপাশে নিস্তব্ধতা, না কোনো কুকুরের ডাক, না পাখির শব্দে ব্যাঘাত ঘটে, কেবল বাতাসে পাতার শোয়া শোয়া আওয়াজ আর গাছের গায়ে হালকা ঘর্ষণের শব্দ শোনা যাচ্ছে। যেন পুরো প্রকৃতি দম নিয়ে বসে আছে অপেক্ষায় তাদের জন্য। তারা চারপাশে তাকায়, রাতের অন্ধকারে জায়গাটা সুন্দর লাগছে। পুরো পরিবেশটাকে বড্ড বেশি মুগ্ধ করে। তারার চোখ হীরের মতো চিকচিক করে ওঠে। সে তুর্যের পানে তাকায়। তুর্য আগে থেকে তার পানেই চেয়েছিল। তারা খুশিতে উৎফুল্ল হয়ে তুর্যকে বলে ওঠে, ওয়াও, জায়গাটা কত সুন্দর তুর্য ভাই, একদম কোলাহলহীন একটা পরিবেশ। তারার কথায় তুর্য হালকা হেসে তারার কপালের চুল সরাতে সরাতে ধীর কণ্ঠে বলে ওঠে, তোর পছন্দ হয়েছে? তুর্যের কথায় তারা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, খুব 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 পছন্দ হয়েছে আমার। তারার কথায় তুর্যের ঠোঁটের কোণে তিরতির হাসি ফোটে। সে এগিয়ে গিয়ে তারার কপালে শব্দ করে চুমু আঁকে। তারা তুর্যের পানে তাকে আহ্লাদি কণ্ঠে বলে ওঠে, আমি নামতে চাই তুর্য ভাই। তুর্য তারার কথা শুনে তারার চুল ঠিক করতে করতে নরম কণ্ঠেই বলে ওঠে, না শোনান, আমার প্রয়োজন নেই, গাড়িতে বসে দেখ। আকাশের অবস্থা দেখছিস না, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। তুর্যের কথা মানতে নারাজ তারা। সে ফের আহ্লাদি কণ্ঠে বলে ওঠে, প্লিজ প্লিজ তুর্য ভাই, আমি নামতে চাই প্লিজ, বৃষ্টি আসার আগে চলে আসবো। তারার কথায় তুর্য এবার একটু কঠিন কণ্ঠে বলে ওঠে, একদম না বাবুই, বাইরে যাওয়ার প্রয়োজন নেই, এখানে বসে থেকে সবটা দেখ। তুর্যের কথা শুনে রাগ হয় তারা। সে তুর্যের কাছ থেকে দূরে গিয়ে মুখ ফুলিয়ে বসে থাকে। তার বড্ড রাগ হচ্ছে। এখানে এনেছে যখন, তাহলে এখানে বসিয়ে রাখার মানেটা কি ভেবে পায় না তারা। তারার রাগ করা দেখে তুর্য এবার নরম কণ্ঠে বলে ওঠে, প্লিজ বাবুই, জেদ করিস না।
কে শোনে কার কথা? তারা তো মুখ ভোতা করে বসে আছে তো আছে। তা দেখেই তুর্য দীর্ঘশ্বাস ফেলে এই মেয়েকে বোঝানোর থেকে কোনো গাধাকেই বোঝানো ভালো আছে। সে ভালো করে বুঝতে পারে এই মেয়ে নেমেই তবে ছাড়বে, তাই শেষমেশ তার তারার কাছে পরাজিত হতেই হলো। সে বুক ভরা শ্বাস নিয়ে বলে ওঠে, ঠিক আছে চল। সূর্যের কথায় তড়িৎ গতিতে তাকায় তারা, খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, সত্যি সূর্য ভাই, আমাকে নামতে দেবেন? তারার কথায় সূর্য মুখ গোমড়া করে মিথ্যে রাগ দেখিয়ে বলে ওঠে, আপনি না নেমে শান্তি হবেন বুঝি? সূর্যের কথায় তারা দাঁত বের করে হাসে। তা দেখে সূর্য গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এবার নামুন দেখি। সূর্যের কথায় তারাকে আর পাইকে সে এক সেকেন্ড দেরি না করে ঝড়ের গতিতে গাড়ির দরজা খুলে নেমে পড়ে। তা দেখে সূর্য হতাশার নিঃশ্বাস ফেলে। বাইরে দমকা হাওয়া বইছে। তারা তা দেখে লেহেঙ্গা দুহাতে উঁচু করে দেয়, দৌড় সামনের দিকে। তা দেখে সূর্য গাড়ি থেকে নামতে নামতে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, বাবুই দৌড়াস না, পড়ে যাবি। কে শুনে কার কথা? তারা এক দৌড়ে রাস্তার মাঝখানে গিয়ে থামে। দুহাত মেলে দিয়ে চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নেয়। সূর্য তারার পানে ব্যস্ত পায়ে ছুটে এসে থামে। তারাকে এভাবে দেখে তার পা বাড়ায় না। সে সে বুকে দুহাত গুজে দাঁড়ায়, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তারার পানে। বাতাসের ঝাপটায় তারার চুলগুলো বেহায়াদের মতো উড়ছে। লেহেঙ্গার ওড়নার কোণগুলাও বাতাসের সাথে তাল মিলিয়ে উঠছে, যেন তার সাথে দেখা মিলেছে তার রিনিঝিনি হাসিখানা আর সাথে তার গজদাঁতখানা। সূর্য মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তারার পানে, যেন এই দেখায় তার কোনো শেষ নেই। যত দেখবে তত যেন তার মন ভরবে না, বরং আরও কোটিবার তার ইচ্ছে জাগবে এই মেয়েটাকে দেখার। এই দেখার যে শেষ নয়। সূর্য যখন তাড়াতে ব্যস্ত তখন আকাশ ফেটে ধরণীর বুকে বৃষ্টির আগমন ঘটে। বৃষ্টির বেগ এতটাই ছিল যে সাথে সাথে তাদের ভিজিয়ে দেয়। তারা খুশিতে খিলখিল করে হাসছে আর দুহা মেলে ঘুরছে। সূর্যের ধ্যান ভাঙে বৃষ্টির আগমনে। আকাশের পানে তাকায়, সে বৃষ্টি পড়ছে। ফের তারার পানে তাকায়, তারা ভিজে একাকার। বৃষ্টির সাথে তার ভাব জমেছে বেশ ভালো। সূর্য তা দেখে ব্যস্ত পায়ে ছুটে গিয়ে তারার হাত আঁকড়ে ধরে। তারা থেমে গিয়ে সূর্যের পানে তাকায়। সূর্য তারাকে ব্যস্ত কণ্ঠে জোরে জোরে বলে ওঠে, বৃষ্টিতে ভিজিস না, চল গাড়ির ভেতরে যাই, জ্বর আসবে তোর। বাদ সাধে তারা, সে যাবে না। সে সূর্যকে থামিয়ে দিয়ে বলে ওঠে, আর একটু ভিজি না সূর্য ভাই। তারার কথা শুনে সূর্য কাটকাট কণ্ঠে বলে ওঠে, একদমই না, মানে না। গতবার মনে নেই বৃষ্টিতে ভিজে কি জ্বরটাই না এসেছিল? আমি তোকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাই না। তুই আমার সাথে গাড়িতে যাবি মানে যাবি। সূর্যের কথায় তারা ধীর কণ্ঠে বলে ওঠে, আসুক না একটু জ্বর সূর্য ভাই, তাতে কি এসে যায়? মাঝে মাঝে জ্বর আসাও ভালো। আজ না হয় একটু ভিজি দুজন মিলে, না হয় আজ একটু বৃষ্টি বিলাস করি, এতে জ্বর আসলে ক্ষতি কি? বলেই তারা তুর্যের পানে তাকায়। তুর্যের কি হলো কে জানে, হুট করে সে তারার হাতটা ছেড়ে দেয়। তারা তা দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। বৃষ্টি ততক্ষণে আরও খানিকটা নেমে এসেছে। আকাশজোড়া স্নিগ্ধতা ছড়িয়ে চারপাশ যেন থমকে গেছে। পথঘাট ফাঁকা, বাতাসে ভেসে বেড়াচ্ছে কাঁচা মাটির ঘ্রাণ। তারা ধীরে ধীরে তুর্যের কাছ থেকে কিছুটা দূরে গিয়ে ভিজতে মন দেয়। দুহাত প্রসারিত করে সে লাফিয়ে লাফিয়ে বৃষ্টিতে ভিজছে। সূর্য তা মুগ্ধ হয়ে দেখছে। তারার ওনার আঁচল ভিজে গাঢ় হয়ে উঠেছে, কপালের পাশ ঘেঁষে গড়িয়ে পড়ছে কয়েক ফোঁটা জল। সূর্য কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎ করে চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। গভীর এক প্রশান্তি যেন তার মধ্যে ঢুকে পড়ে। সে হুট করে গুনগুন করে গেয়ে ওঠে, কিসি শায়ের কা দিল বনকে বরসতি হ্যায় বুঁদে তুম পে। চমকে তাকায় তারা, পেছন ফিরে। সূর্য গান গাইছে। তারাকে তাকাতে দেখে সে হালকা হাসে। তা দেখে তারা অবাক হয়। সূর্য গান গাইতে গাইতে তার কাছে এগিয়ে আসে। তারাকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সূর্যের পানে। সূর্য তারার কাছে এগিয়ে এসে তারার সামনে দাঁড়ায়। তারার গাল ঠোঁট স্পর্শ করে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে। তা দেখে সূর্য হেসে তারার মাথার চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিয়ে তার নাক টেনে দুষ্টু হেসে গাইতে থাকে। এবার তারার হাত ধরে তাকে ঘুরিয়ে দেয়। তারা ঘুরে ফিরে সূর্যের পানে তাকিয়ে হেসে ওঠে। এবার তারাও সূর্যের গানের সাথে তালে তালে নাচতে থাকে। সূর্য এবার তারার হাত ধরে গাইতে গাইতে সামনের দিকে ফাঁকা রাস্তাটির দিকে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর তারাও হালকা হেসে সূর্যের পায়ে পা মিলিয়ে হাঁটতে থাকে। বৃষ্টি তখনও থামেনি। ঝিরঝিরে সুরে মাটির বুক ছুঁয়ে নামছে ফোঁটা ফোঁটা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন দুজন পথিকের ভালোবাসার সাক্ষী হয়ে মৌন হয়ে আছে। চারপাশ কুয়াশার মতো এক আবরণে ঢেকে। বাতাসে ভেসে বেড়াচ্ছে কাঁচা মাটির ঘ্রাণ আর হালকা পত্র স্পন্দনের শব্দ। সূর্য ও তারা দুজনেই হাত ধরাধরি করে হাঁটছে ফাঁকা পথ ধরে। মাথার ওপর ভিজে যাওয়া আকাশটা যেন এই মুহূর্তে গান হয়ে গেছে। সূর্য গুনগুন করে গেয়ে চলেছে আর তারা তার সাথে তালে তালে হেঁটে হেঁটে কখনো মুখের সামনে চুল সরিয়ে, কখনো আবার হেসে তাকাচ্ছে সূর্যের পানে। রাস্তার দুই পাশে জলে ভেজা পাতাগুলো যেন তাদের চলার পথে ছায়া ছুঁয়ে দিচ্ছে। আর দূরে কোনো অজানা পাখি ডেকে উঠছে অস্পষ্টভাবে। পা ফেলার শব্দটুকু ছাড়া আর কোনো শব্দ নেই। এই রাস্তা যেন শুধু তাদের দুজনের জন্য বানানো একটি অনন্ত পথ, যেখানে দুটি হৃদয় ধীরে ধীরে একে অপরের দিকে আরও বেশি করে বাধা পড়ে যাচ্ছে। তারার চোখে ছায়াপথ
পরে থাকা মুগ্ধতা আর তুর্যের কণ্ঠে জড়িয়ে থাকা ভালোবাসার সুর, সব মিলিয়ে মুহূর্তটি ঠিক যেন কোনো চিরকালীন ফ্রেমে বাঁধা এক প্রেমের কবিতা। আর পেছনে রয়ে যায় ভেজা পথ, সিক্ত হাওয়া আর কিছু অদৃশ্য স্পর্শ। হয়তো এখান থেকে তাদের ভালোবাসার যাত্রা আরও এক ধাপ এগিয়ে যাবে।